শেখ হাসিনা চলে গেছে, কিন্তু একটা ফাঁদ পাইতে গেছে। সেই ফাঁদে কট খাওয়া শুরু করছে। এদিকে এবার শেখ হাসিনার ফাঁদে পা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অবশেষে ভয়াবহ ষড়যন্ত্র করে শেখ হাসিনা সফল হওয়ার পথে। অন্যদিকে সারা দেশ আবারও উত্তাল হয়েছে, গৃহযুদ্ধ থেকে কঠিন পরিস্থিতি চলতেছে। অন্যদিকে সেনাপ্রধানও একটি কঠিন পদক্ষেপ নেন, সেটাতেই ঘুরে যায় দেশের ক্ষমতার চাকা। একে বলা হয় ঠান্ডা মাথার খেলোয়াড়। ঠান্ডা মাথার খেলোয়াড় আছে আমাদের দেশে, যার নাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠান্ডা মাথার খেলোয়াড়। কথায় বলে ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু বাংলাদেশে এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তাতে করে এই প্রবাদ নিছকই প্রবাদ হয়ে থেকে গিয়েছে। তা না হলে কেউ ভরা বাজারে মাইক নিয়ে ঘোষণা করতে পারে না যে রমজানে 1 মাস ধরে দুপুরের দোকান বন্ধ রাখতে হবে কিংবা হিন্দুদের রোজা রাখতে হবে। কেউ কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কঠোর কেন হলেন, নরম ভাষায় কথা বললে তখন হয় তিনি প্রশাসনিকভাবে দুর্বল, আবার ডক্টর মোহাম্মদ ইউনূস শক্তভাবে কথা বললে তখন হয় এটা ওনার সাথে যায় না। নতুন ষড়যন্ত্র শুরু হচ্ছে, সেখানে তাদের মূল টার্গেট সেনাবাহিনী। তারপরেই উঠে আসছে আইএসআই এর নাম এবং তার পাশাপাশি শেখ হাসিনা তিনি আবারও বিস্ফোরক বার্তা দিলেন, আবারও হুঁশিয়ারি এবং আবারও দেশে ফেরার দৃঢ় প্রতিজ্ঞা দিলেন। তবে এই বার্তার মাধ্যমে মায়ের এই আহাজারিকে সামনে রেখে আপনাদেরকে শুধু একটা কথাই বলি, যখন এখন আমরা একটু আগে দেখলাম একটা ছবি আমাদের একজন ভাইয়ের, এই খুনি হাসিনা যখন শুধু এই ক্ষমতায় টিকে থাকার জন্য আমার এমন হাজার ভাইকে খুন করতে বিন্দুমাত্র দ্বিধা করেনি। আমার এমন অনেক ভাই রয়েছে যাদের লাশ এখন পর্যন্ত খুনি হাসিনা হত্যার পরে কোথায় নিয়ে গিয়েছে এটা খুঁজে পাওয়া যায়নি। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে। এই জিনিসটা এই মুহূর্তে খুবই দরকার ছিল। আমিও চাই যে ইটস টাইম টু অ্যাকশন। আর গনে গনে মাত্র 2 দিন এর জন্য অনুমতি দিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার আছে। রাইজিং গ্যাংস্টার কান্ট্রি হচ্ছে যেটা দরকার, কারণ মাইরের উপর ওষুধ নাই, এই থিওরি এখন থেকে আনতে হবে। আসলে কিন্তু বানাই ফেলছে খেলাটা। কিন্তু এতক্ষণ দেখলেন খবরের শিরোনাম, আর এখন দেখবেন খবরের বিস্তারিত। তো বন্ধুরা, ইতিমধ্যে ভিডিও ফুটেজ দেখে আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটিকেও স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখবো আজকের ভিডিওর বিস্তারিত। মধ্যরাতে সেনা প্রধানের কাছে একটা কল আসে যে আপনি যদি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের যদি ল অ্যান্ড অর্ডার আপনি ফিরিয়ে না আনতে পারেন, তাহলে আমেরিকা থেকে কিংবা জাতিসংঘ থেকে আমরা সেনা পাঠাবো বাংলাদেশে রক্ষা করার জন্য। এবং বাংলাদেশে যেই জঙ্গিবাদী হামলা প্রতিনিয়ত হচ্ছে, সংখ্যালঘুদের উপরে যে প্রতিনিয়ত হামলা হচ্ছে, এটাকে আপনি যদি নিয়ন্ত্রণে না আনতে পারেন, তাহলে আমেরিকা থেকে আমরা সেনা পাঠাতে বাধ্য হব এবং আপনার কিংবা আপনার সেনাদেরকে আমরা বাংলাদেশে যে একদম দীর্ঘ লং টাইম একটা স্যাংশন মেরে দেওয়া হবে। মধ্যরাতে ফোন আপনার আমেরিকার কি পেন্টাগন থেকে। ভাবতে পারেন, আমি একটা কথা বলছিলাম যে এই সেনা প্রধান তিনি যদি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশে তিনি যদি শান্তি বজায় না রাখতে পারে, তাহলে ভাই বহির্বিশ্ব থেকে একের পর এক কিন্তু চাপ সৃষ্টি করবে। আর এটার জন্য কিংবা এই চাপকে মোকাবেলা করার সক্ষমতা আমাদের আছে। এটার জন্যই আপনার গত 3 থেকে 4 দিন আগে হবে, একটু বেশি হবে মনে হয়, তাই না? তখন কিন্তু সেনাপ্রধান বারবার বলে যে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আমাদের মাত্র 30,000 সৈনিক আমরা কিভাবে কন্ট্রোল করব। তিনি একাধিকবার কিন্তু এই কথাটা রিপিট করেন যে আমাদের মাত্র 30,000 সৈনিক, আমরা এটাকে দিয়ে তো বাংলাদেশে শান্তি রক্ষা করতে পারবো না। তার জন্য বাংলাদেশের সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবাইকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। এর জন্যই সেনা প্রধান বারবার তিনি একই কথা বলছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব আমাদেরকে রক্ষা করতে হবে। কেন আমেরিকা থেকে যে মধ্যরাতে আপনার কাছে কল আসছে যে আপনি যদি ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে না আনতে পারেন, তাহলে আমেরিকা থেকে বাংলাদেশে সেনা পাঠাবো? কেন আপনার কি সক্ষমতা নাই? আপনার কি সক্ষমতা নাই? আপনি কি ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনবেন?
আপনাকে পদত্যাগ করার জন্য মধ্যরাতে এই ডক্টর ইউনুস, সুদখোর ইউনুস আপনাকে মনে করেন ডেকে নিয়ে যায় রিজাইন করার জন্য। আর আপনি আনবেন ল অ্যান্ড অর্ডার ফিরাইয়া বলেন, নাকি আমাদের বাংলাদেশটা রক্ষা করার জন্য লাস্টে আমেরিকা থেকে সৈন্য আসবে বলেন? আর যদি একবার আমেরিকা থেকে সৈন্য আসে তাহলে এটা কি আমাদের বাংলাদেশের জন্য খুব ভালো কিছু আনবে, অনেক সুনাম বয়ে আনবে বলেন? তাহলে আমরা বাংলাদেশ কিংবা শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট শহীদ জিয়া যে বীর মুক্তিযোদ্ধারা ছিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি যে দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ, এই স্বাধীন দেশটা রইল কোথায়? স্বাধীন দেশটা রইল কোথায়? স্বাধীন দেশের সার্বভৌমত্বটা আপনি রক্ষা করলেন কোথায়? আপনি তো দেশের সেনাপ্রধান। আমেরিকার পেন্টাগন থেকে মধ্যরাতে আপনার কাছে ফোন আসে যে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনার জন্য। যদি না পারেন তাহলে কি আমেরিকা থেকে সৈন্য পাঠানো হবে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার কি ফিরিয়ে আনার জন্য? ভাবতে পারেন আপনি? আমি দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে বলতেছি, ভাবতে পারেন আপনারা যে আমাদের বাংলাদেশটা বর্তমান কোথায় আছে? এই জামাতি, হিজবুত তাহরির কিংবা এই যে বা যারা আছে জঙ্গিবাদী দলরা, ভাবতে পারেন যে এদের জন্য আমাদের দেশটা কোথায় যাচ্ছে? এরা খালি বলতেছে যে ইসলাম ইসলাম। আরে ভাই, ইসলাম ধর্ম মানে কি বলেন? হিংসা বিদ্বেষ বাদ দিয়ে সুন্দর একটা রাষ্ট্র কি পরিচালনা করা। তাহলে আপনারা কি হিংসা করতেছেন না? আপনারা কি একের পর এক বাংলাদেশে দখলবাজিতা, মব জাস্টিস, গণহত্যা চালাচ্ছেন না? চালাচ্ছেন কিনা? তাহলে কি আপনারা ইসলামটাকে, ওই যে গাড়ির যেমন একটা নাম্বার প্লেট থাকে, ঠিক তেমন ভাবে আপনাদের গলায় আপনারা ইসলাম এই নাম্বার প্লেটটি লাগিয়ে, আর আপনাদের কি বলে এই পিঠ পিছনে হচ্ছে জঙ্গি, হচ্ছে দেশ বিরোধিতা। বুঝতে পারতেছেন? আপনারা কি ওই নাম প্লেটটা লাগায় বাংলাদেশের কি মানুষের সেন্টিমেন্ট নিয়ে আপনারা প্রতিনিয়ত খেলেন, আর আপনারা ইসলামের দোহাই দেন। এখন যদি আমেরিকা থেকে যদি এই ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনার জন্য যদি সেনা বা সেনাবাহিনী পাঠানো হয়, তাহলে আমাদের বাংলাদেশটা কি খুব ভালো থাকবে? বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে? স্বাধীন দেশের আপনার সম্মানটা কোথায় রইল বলেন? যারা নাকি বীর মুক্তিযোদ্ধারা কিংবা বঙ্গবন্ধু, শহীদ প্রেসিডেন্ট জিয়া, তারা যে দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে, এই স্বাধীনতা কি আর বড় গলায় বলতে পারবেন? পারবেন না। তো তখন আমাদের বাংলাদেশটা কি চলে যাবে আমেরিকার আন্ডারে। বুঝেন আপনি? আপনারা বুঝতে পারেন আমাদের দেশটা কোথায় আছে? আর এই সেনা প্রধান আপনি বা কি করেন বলেন? আপনার ভূমিকাটা কি? আপনার ভূমিকাটা কি? আপনি দেশের একজন সেনা প্রধান ভাই। আপনাকে ডক্টর ইউনুস মধ্যরাতে ডেকে রিজাইন করার জন্য আপনাকে হুমকি দেয়, ধমকি দেয়। আর ওদিকে আমেরিকা থেকে ডিরেক্ট বলতেছে, মধ্যরাতে আপনার কাছে ফোন আসে আমেরিকার পেন্টাগন থেকে যে আপনি ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনেন বাংলাদেশের। আর আপনি কোনো কাজ করেন না, যেখানে আমেরিকা ডিরেক্ট বলতেছে। আপনি ভয় কিসের? ও আপনাকে তারা মেরে ফেলবে এটার জন্য আপনার ভয় লাগে? আপনাকে তারা ব্রাশ ফায়ার করে মেরে ফেলবে এটার জন্য ভয় লাগে? তাহলে আপনার পথ থেকে সরে যান, সরে যান। বাঙালি জাতি কিংবা মুক্তিযুদ্ধে যারা নাকি বিশ্বাস করে, স্বাধীনতা যারা নাকি বিশ্বাস করে, তারা অন্য কোনো কি রাস্তা খুঁজে নিবে। বর্তমান যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে 80% মানুষ আপনার মুখের দিকে তাকিয়ে আছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দিকে তাকিয়ে আছে। বলেন, আপনাদের ব্যর্থতা যদি একের পর এক এভাবেই ফুটে আসে বা জনগণের মাধ্যমে তুলে ধরেন, তাহলে আসলে যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তারা কোথায় যাবে বলেন? যাবে কোথায়? এই বিষয়ে সেনাপ্রধান কি একটা বড় কিন্তু মুগ্ধা প্রকাশ করে নাই। তিনি বারবার শুধু বলছে যে আমি কি করব, আমার তো মাত্র 30,000 সৈন্য না, বাংলাদেশের সার্বভৌমত্ব বর্তমান হুমকির মুখে। এটার জন্য আপনি বারবার বলেন কেন? আপনি এই কথাটা বলতেন যে মধ্যরাতে আমেরিকার পেন্টাগন থেকে আপনার কাছে ফোন আসছে, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার আপনাকে ফিরিয়ে আনার জন্য প্রতিনিয়ত চাপ দিচ্ছে, তাহলে তো হতো। তাহলে দেখতেন যে যারা নাকি বাংলাদেশের সাধারণ জনগণ সবাই আপনার কথা বলতো। আপনি কেন প্রকাশ করলেন না বলেন? কেন আপনি প্রকাশ করলেন না?
আপনি যদি প্রকাশ করতেন তাহলে তো আজকে এই দিনটা দেখতে হতো না। আশা করি বাংলাদেশের জনগণও আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা একত্র পোষণ করত, তাই না? কারণ ভাই, আমেরিকা আইসা আমাদের বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনবে মানে কি? আমেরিকার সেনাদের হাতে আমাদের বাংলাদেশটা চলে যাবে। তখন আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন, আইন কানুন কারো কিচ্ছু করা থাকবে না, সবাই গোলাম হয়ে যাবে। আমরা বাঙালি বা বাঙালিত্ব আমরা হারিয়ে ফেলবো ভাই, কিছুই থাকবে না। অতএব দেশটা বাঁচান, কেমন? দেশটা বাঁচান। আপনি একজন বাংলাদেশের সেনাপ্রধান, আপনার ভূমিকা থাকবে রাজার মতো, হিংস্র আপনার সিংহর মতো। আর আপনার ভূমিকা বর্তমান সেই মনে করেন খরগোশের মতো। আর যারা নাকি বনের হায়না কিংবা যারা নাকি বনের হিংস্র প্রাণী, যারা নাকি বনের বিজি সাপ, তারা বর্তমান আপনাকে গর্জন দেখিয়ে ভয় দেখাচ্ছে। আপনি তো বনের সিংহ রাজারে ভাই, আপনার গর্জন দেখে সবাই কেঁপে উঠবে, তা না আপনি নিজেই মনে করেন কাইপাটাই বা মনে করেন অস্থির রে ভাই। তাহলে আপনার পথ থেকে সরে যান, বুঝতে পারছেন? আপনার পথ থেকে আপনি সরে যান, আমরা অন্য কাউকে খুঁজে নিব বা অন্য কোনো রাস্তা আমরা খুঁজে নিব। বর্তমান আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব মনে করেন হুমকির মুখে, আমরা এটা দেখতে পারবো না রে ভাই। কারণ এই দেশটা স্বাধীন হয়েছে অনেক কষ্টের বিনিময়ে পাইছে, এই দেশটা এমনি এমনি আসে নাই। যাই হোক দর্শক বন্ধুরা, আমি আসলে আর ব্যক্তিগতভাবে কিছু বলতে যাচ্ছি না, শুধু একটা কথাই বলতে চাই যে এই সেনা প্রধান তিনি যদি ভাই শক্তভাবে বা শক্ত ভূমিকায় তিনি যদি এখন পর্যন্ত না যায়, তাহলে আমাদের বাঙালিত্ব কিংবা বাংলাদেশের সার্বভৌমত্ব শেষ, আপনার একদম দফা রফা হয়ে যাবে। মানে এই জঙ্গিবাদী কিছু আছে না, জামাত শিবির, জামাত, হিজবুত তাহরির, এরা তো জঙ্গি। এরা মনে করেন আপনার কি বলে এই তালেবান রাষ্ট্র বানাতে চায়। লাস্টে এদের কারণে আপনার বাংলাদেশের সাধারণ জনগণ প্রাণ হারাবে, এদের কারণে আমেরিকার সাথে মনে করেন এরা যুদ্ধ করবে। দেখে নিয়েন আপনি, যদি মনে করেন সেনা প্রধান এটা প্রকাশ করতো, আমার মনে হয় ভাই, মনটা কয় যদি প্রকাশ করতো, তখন ওই হিজবুত তাহরির, জামাত তারা বলতো যে আমরা আল্লাহু আকবার ই দিয়ে আমরা সামনে যাব, আমরা সামনে যাব। তারা ইসলামকে বিক্রি করে খায়। এদের কারণে যে বাংলাদেশের হাজার হাজার প্রাণ হারাবে, এটা কি চিন্তা ভাবনা করে? তারা করে না। তাই বলবো যে আপনার যুদ্ধ করে কোনো দেশ কখনোই এই যুগে আইসা ভাই অন্তত স্বাধীন করা যায় না। একটা দেশকে চালাতে হলে সমস্ত দেশের সাথে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বা বাংলাদেশে কিংবা যে দেশেরই হোক সেই দেশের জনগণদের দিকে তাকিয়ে, সেই দেশের উন্নয়ন এবং ভালো মন্দের দিকে তাকিয়ে হলেও সমস্ত দেশের কথা মেনে বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে বজায় রেখে আমাদের চলতে হবে। আর যদি না পারি কিংবা এই হিজবুত তাহরির, এই জামাত শিবির, জঙ্গিবাদীদের কথা যদি প্রতিনিয়ত সেনা প্রধান শুনে বা আইন শৃঙ্খলা বাহিনী যদি একের পর এক জি হুজুর করে মানা শুরু করে, তাহলে বাংলাদেশ শেষ, বাংলাদেশের সার্বভৌমত্ব শেষ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, ভারত বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো, কোনো অবনতি হয়নি। মাঝে মধ্যে এই সম্পর্ক খারাপ হয়েছে বলে যা কিছু রটছে বা রটেছে সেটা মিডিয়া আর তার বিরোধীদের, মানে ইউনূস বিরোধীদের অপপ্রচার। এই কথাগুলি মোহাম্মদ ইউনূস তার স্বভাবসুলভ ভঙ্গিতে হাতটাত নেড়ে যেমনভাবে বলেন সেভাবে বেশ আবেগ দিয়ে বলেছেন। যদি দাঁড়িয়ে ভাষণ দেওয়ার মতো অবস্থায় থাকতেন তবে হাতের সঙ্গে তার পাও কিন্তু নাচত, তিনি পাও নড়ত, অর্থাৎ তিনি নাচতে নাচতেই বলতেন। কেননা ভারতের সঙ্গে সম্পর্কের কথা বলতে বলতে তিনি এমন ভাব দেখিয়েছেন যেন খুব ভালো, মানে বড় রকমের আবেগ তাড়িত হয়েছেন, সেটা তার কথা এবং বলার ভঙ্গিতে স্পষ্ট হয়ে উঠছিল। একবার শুনে নিন তিনি ভারতের সম্পর্কে তিনি কি বলেছেন। গণ অভ্যুত্থানের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি অবনতি দেখা গেছে।
এখন দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে? খুবই ভালো, আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি, এবং আমাদের ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক, সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে। অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে, কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সেই ভুল বোঝাবুঝির থেকে আমরা উত্তরণ করার চেষ্টা করছি, কিন্তু আমাদের মূল সম্পর্কের মধ্যে কোনো আপনার সরাসরি ভারত সরকারের সাথে আপনার সরাসরি যোগাযোগ হচ্ছে। আমাদের তারা এখানে আসছে, আমাদের লোকজন সেখানে যাচ্ছে। প্রাইম মিনিস্টার মোদির সঙ্গে আমার প্রথম চোটেই কথাবার্তা হয়ে গেছে। ইলন মাস্কের সাথে সম্প্রতি আপনার শুনতে শুনতে আমার মনে পড়ছিল ক্ষমতা নেয়ার আগে প্যারিস থেকে উড়ে এসে ঢাকায় নেমেই তার সেই বিখ্যাত উক্তি, ভারতের 7 সিস্টারকে আমরা অনেক কিছু করতে পারি। সেই শুরু। তারপর থেকে তিনি এবং তার বালখিল্য চেলা চামুন্ডারা যেন প্রতিযোগিতায় নেমেছিলেন কে কত ভারত বিরোধিতা করতে পারে, এবং এই ভারত বিরোধিতার ন্যারেটিভ দেশের জনগণের মধ্যে কে কতটা ইনজেক্ট করতে পারে। শুধু কি কথায় পাকিস্তানের সঙ্গে প্রেমের বন্যা ছুটিয়েছেন এই ইউনূস, পাকিস্তানের সঙ্গে সরাসরি জাহাজ যোগাযোগ তৈরি করেছেন, ভিসা মুক্ত যাতায়াত করেছেন, সরাসরি বিমান যোগাযোগ নিয়ে কথা বলছেন। সেই যোগাযোগ প্রায় হয়েই গিয়েছিল জিন্না এয়ারলাইন্সের সঙ্গে, এখন থমকে গেছে। খাদ্যদ্রব্য আনিয়েছেন জাহাজে করে, অস্ত্র আমদানি করেছেন জাহাজে করে, পাকিস্তানের সেনার সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করেছেন, একসঙ্গে পরিদর্শন শুরু হয়ে গেছে। পাক গোয়েন্দা সংস্থা ISI বাংলাদেশে ঘাঁটি গেড়েছে, জেল থেকে সন্ত্রাসবাদীদের ছেড়ে দিয়েছেন ঢালাওভাবে, যাতে ভারতের সন্ত্রাসবাদের আগুন জ্বালানো যায়। আর পাকিস্তানের সঙ্গে কাঁধে কাঁধ মেলানোর চেয়ে বেশি করেছেন যেন পাকিস্তানকে পিছনে ফেলে ভারত বিরোধিতা আরও কত বেশি বড় জায়গায় নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করেছেন। একটা কথা বলি, পাকিস্তানের জনগণের একটা বড় অংশের মধ্যেই, মানে বৃহত্তর অংশের মধ্যেই ভারতের প্রতি তাদের একটা ভালোবাসা আছে। সরকার যাই থাকুক না কেন, বাংলাদেশে উল্টো ছবি, অর্থাৎ জনগণের সামনে ভারতকে একেবারে খারাপ করে দেওয়ার যত রকম কিছু করা যায় তাই করে গেছেন। আর সেসব হয়েছে এই মিয়া ইউনূসের নেতৃত্বে। আর সেই মিয়া কিনা আজ গদগদ কণ্ঠে কিনা বলছে ভারত আমাগো চিরকালের বন্ধু। যখন ইউনূসের শ্রীমুখ নিঃসৃত কথাগুলো শুনছিলাম, চিমটি কাটছিলাম নিজের গায়ে, দেখছিলাম ঘুমোচ্ছি না জেগে আছি। এগুলো বাস্তবের মিয়া ইউনূস বলতেছে নাকি আমি স্বপ্নে দেখতেছি তেনারে? আহা, কি কথা! তবে এটা তো তার মনের কথা নয়, এটা মুখের কথা। মনের কথা আর মুখের কথায় যে অনেক ফারাক। মোহাম্মদ ইউনূসের বিষকুম্ভম পয়মুখম, সংস্কৃতে এই শব্দটা আছে, মানে বিষের পাত্র, মনের মধ্যে বিষ আর মুখে অমৃত। ইউনূস মিয়া যে এই মন্ত্রে ডক্টরেট করেছেন সেটা এই কমাসে বেশ তিনি নিজেই বুঝিয়ে দিয়েছেন। কিন্তু মানুষ শত চেষ্টা করলেও নিজের অজান্তেই সত্যিটা হঠাৎ করে বলে ফেলে। ইউনূস মিয়া সেটাই করে ফেলেছেন এখানেও। তার কথার কোন জায়গাটা, তার কথার ওই জায়গাটা ভালো করে শুনুন। তিনি বলছেন
ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই, কারণ আমাদের পরস্পরের প্রতি নির্ভরতা এত বেশি, আমাদের থাকতেই হবে বন্ধু হয়ে। এইটাই হচ্ছে তার বক্তব্য। মানেটা কি দাঁড়ালো কথাটা? মানেটা দাঁড়ালো তিনি যেটা বললেন সেটা হলো দুই দেশের পক্ষেই সম্পর্ক ভালো না রেখে উপায় নেই, পারস্পরিক সম্পর্ক, অর্থাৎ সম্পর্ক ভালো রাখার দায় বাংলাদেশের যেমন তেমনি ভারতের। দুনিয়া শুদ্ধ লোক জানে ভারত বাংলাদেশের সম্পর্ক এত বছর, এমনকি যখন শেখ হাসিনার সময় তো ভালো ছিলই, এমনকি শেখ হাসিনা যখন ছিলেনও না, যখন ওখানে অন্য সরকার এসেছে, আজকে যেখানে ভারতের সঙ্গে যে জায়গায় মোহাম্মদ ইউনূস নিয়ে গেছেন, এই রকম খারাপ জায়গায় ইতিপূর্বে সেই 71 থেকে 72 ধরুন, সেই আজকের এই 53 বছরে এই রকম খারাপ সম্পর্ক ভারত এবং বাংলাদেশের মধ্যে হয়নি মিয়া ইউনূসের সময়ে যেটা হয়েছে। তো দুনিয়া শুদ্ধ লোক এটা জানে যে কেন এটা হয়েছে, কার জন্য হয়েছে, কিসের জন্য হয়েছে। সরকার প্রধান হিসেবে যার দায় সম্পূর্ণভাবে এই মোহাম্মদ ইউনূসের, সুতরাং সেটা স্বীকার করলেই সত্যিটা স্বীকার করা হতো এবং বোঝা যেত যে তিনি সত্যি স্বীকার করতে ভয় পান না, নিজের ভুল বুঝতে পেরেছেন, ভুল বুঝতে পেরে ভুল সংশোধন করে ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে তিনি এগিয়ে আসছেন। এটা বললে কি এমন মহা ক্ষতি হতো আমি বুঝি না, কিন্তু ইউনূস এমনভাবে প্রসঙ্গটা ব্যাখ্যা করলেন যেন তিনি কিছু করেননি, সম্পর্ক খারাপ হওয়াটা স্বীকারই করলেন না, দোষ চাপালেন মিডিয়ার ঘাড়ে, বলে দিলেন সব কিছু নাকি মিডিয়ার অপপ্রচার। এতদিন কি ওনার দলের লোকের আমি কি বলবো, ইউনূস এই যে কথাটা বললেন, এই কথাটা মিডিয়ার ঘাড়ে চাপানো, এটা তো সত্যিকে অস্বীকার করা। এরপরে বলবেন যে উনি ভারতের সাথে সম্পর্ক ঠিক করতে এসছেন। সম্পর্ক ঠিক তখনই হয় যখন মানুষ নিজের ভুল বুঝতে পেরে সেই ভুলটাকে স্বীকার করে নিয়ে এগিয়ে যায়। ইউনূস তো সেটা করলেন না। আমার এক বন্ধু পররাষ্ট্র দপ্তরে বহুদিন কাজ করেছেন, রিটায়ার্ড এখন, বাঙালি। বাংলাদেশের বর্তমান মতিগতি ও রাজনীতির গতি প্রকৃতি সম্পর্কে তিনি একেবারে অত্যন্ত ঘনিষ্ঠ খোঁজ খবর রাখেন, ঘনিষ্ঠ সম্পর্ক আছে তার এই ব্যাপারগুলোতে। আমার খবর পাওয়ার বড় সূত্র তিনি। তাকে জিজ্ঞেস করলাম, আজ ইউনূস ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে অনেক কথা বলেছেন, অনেক কথা বলেছেন তিনি। গত কিছুদিন ধরে মিষ্টি মিষ্টি এই 13ই ফেব্রুয়ারি কয়েকদিন পর থেকে তিনি মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করেছেন। আপনার কি মনে হয় যে মোদি সাহেবের মন ইউনূসের এই মিষ্টি কথায় নরম হবে? কিংবা ইউনূসের যে ইতিপূর্বে যে তর্জন গর্জন তিনি ইউনূস করে গেছেন ভারতের দিকে তাকিয়ে, সেটা তিনি ক্ষমা ঘেন্না করে দেবেন? তিনি তো যুদ্ধের হুমকিও দিয়েছিলেন, তিনি নিজে বলে দিয়েছিলেন সেনার উদ্দেশ্যে যুদ্ধের জন্য তৈরি হন। কার সাথে যুদ্ধ করতে যাবেন ইউনূস? তার পাশে আর কে আছে? ওদিকে মায়ানমার আছে, এদিকে ভুটান রয়েছে, তো এই যে সব চারদিকেই তো ভারত। তা তিনি কি ভারতের সাথে যুদ্ধ করবার ভয় তো তিনি দেখিয়েছেন ইতিপূর্বে। তা আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা, মোদি সাহেবের মন কি এখন এই যে ইউনূস বলছেন না ভারতের সঙ্গে আমাদের তো জন্ম জন্মান্তরের সম্পর্ক, একেবারে হিন্দু ঘরের স্বামী স্ত্রীর মতো সম্পর্ক, প্রায় সেই কথাটাই বলতে গেলেন। তো কি সত্যি এসবগুলো কথা শুনে ইউনূসের তর্জন গর্জন কি ক্ষমা ঘেন্না করে দেবেন নরেন্দ্র মোদী? তাহলে তো শেখ হাসিনার পক্ষে আবার খারাপ হয়ে যায়।
আমার এই প্রশ্নটা আমি তাকে করলাম। আমার কথা শুনে বন্ধু, মানে আমার কথাগুলো শুনে বন্ধু একচোট হাসলেন, তারপর বললেন, মোদিজির মতো দুধে রাজনীতিবিদ শুধু ভারত নয়, ভারতেও কোনোদিন হয়নি তৈরি মোদিজির মতো রাজনীতিবিদ। অন্য আমাদের প্রধানমন্ত্রী, সমস্ত প্রধানমন্ত্রী, তাদের সবাইকে সম্মান জানিয়ে শ্রদ্ধা করেও বলছি, ঠিক মোদিজি যে মানসিকতার এবং যে লাইনের এবং যে উচ্চতায় রাজনীতিটা তিনি বোঝেন এবং বিশ্ব রাজনীতি বোঝেন, সেই তার প্রমাণ, তার সমানটা বর্তমান বিশ্বে নেই বললে চলে, ভারতেও ছিল না। কিভাবে ট্রাম্পকে ডিল করছে দেখেছেন মোদি? ভারতের ওপর ট্যারিফ বসাতে সমস্ত ওই মানে চীন থেকে শুরু করে ওদিকে কানাডা, এমনকি ইউরোপিয়ান ইউনিয়নের ওপরও ট্যারিফ বসানোর কথা সমস্ত কিছু বলে ফেলে দিয়েছেন। ওদিকে মেক্সিকো, কানাডা এসব দিকেও চলে গেছেন। কিন্তু ভারতের ওপর ট্যারিফ বসাতে একবার নয়, 1000 বার ভাবতে হচ্ছে ট্রাম্পকে। ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট তার পুরো কমিশন নিয়ে সমস্ত রাষ্ট্রের প্রতিনিধি, ইউরোপের সব রাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে ভারতে ঘুরে গেলেন, ভারতে এসে কথা বলে গেলেন, মোদির সঙ্গে বৈঠক করলেন। ইউরোপের ভরসা এখন আমেরিকা নেই। এখন ইউরোপের এক সময় যেমন ইউরোপের মাথায় ছিল আমেরিকা, যে দিন আসছে এখন ইউরোপের মাথায় আসবে আমেরিকা নয়, নরেন্দ্র মোদি, ভারত। মোদি জেলেনস্কি নন যে ট্রাম্প বাজে কথা বলবেন আর মোদি সেটা অম্লান বদনে শুনে যাবেন। জেলেনস্কি কিন্তু অম্লান বদনে শোনেননি, উনি তার প্রতিবাদ তার মতো করে করেছেন। আর ইউনূসের মনের ভেতরটা মোদি কিন্তু, যে জেলেনস্কি নন, তিনি ইউনূসের ভেতরটাও কিন্তু তিনি পড়ে দেখেছেন। আর ওই যে ট্রাম্প বলেছিলেন না, মোদি আমার থেকেও বড় এইসবগুলো বোঝে, এই কাজগুলো কিভাবে বার্গেন করতে হয়, সেটা ট্রাম্পের থেকেও বেশি বোঝেন মোদি। ট্রাম্প নিজে বলেছেন কথা। ইউনূসকে কিভাবে ডিল করবেন নরেন্দ্র মোদি, সেটা কিন্তু চক আউট করে ফেলেছেন মোদি, আজ নয়। হাসিনা যখন চলে এসছেন তার কিছুদিনের মধ্যেই সেটা চক আউট করে ফেলেছেন। এরপরেই তিনি, আমার বন্ধুটি বললেন, যে উল্লেখ করলেন যে গতকাল কলকাতায় আসা বাংলাদেশের 11 সদস্যের প্রতিনিধি দল, তাদের সফরে তারা এসছেন, কলকাতায় এসে পৌঁছে গেছেন, হোটেলে আছেন, ওই সল্টলেকের একটা হোটেলে বাইপাসের ধারে। সেখানে গঙ্গা এবং তিস্তা নদীর জল বন্টন নিয়ে চুক্তি করতে এসেছিলেন, চুক্তির ব্যাপারে কথা বলতে এসেছিলেন তিনি। তার সাথে দেখা করার কথা ছিল ভারত সরকারের এবং কলকাতারও 1200 ডিভিসির বিভিন্ন কর্তা ব্যক্তিদের। মোদী সরকার বলে দিয়েছে চুক্তি নিয়ে কোনো কথা হবে না। তারা কি নিয়ে দিয়েছেন? গঙ্গা এবং তিস্তা নদীর জল বন্টন নিয়ে চুক্তি করতে, চুক্তির ব্যাপারে কথাবার্তা বলতে এসেছিলেন। মোদী সরকার তাদেরকে পরিষ্কার বলে দিয়েছেন কোনো চুক্তির ব্যাপারে কথা হবে না। এসেছেন, আসুন, দেখুন, আপনাকে দেখবার টেকবার সমস্ত কিছু দায়িত্ব মানে ব্যবস্থা আমরা করে দিচ্ছি, কিন্তু কথা কোনো ফাইনাল কথা কিচ্ছু হবে না, তার বিষয় নয়। কেন না, কথা বা চুক্তি হওয়ার, চুক্তি নিয়ে কথা বলার যেটা করবে ভারত, সেটা এই বাংলাদেশের এই ইউনূস সরকার, অনির্বাচিত এবং অবৈধ সরকার, এই সরকারের সঙ্গে কথা বলে সেগুলো চুক্তি করার ব্যাপারে কোনো কথা বলবে না। আরও একটা কথা, এই চুক্তির ব্যাপারে কথা বললে মানুষের মনে, বিশেষত বাংলাদেশের মনে, যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে হাসিনা, শেখ হাসিনা এই মাসের মধ্যেই ফেরত যাবেন, ইউনূসের বিদায় হবে, আজকে সেই ইউনূসের সঙ্গে চুক্তি নিয়ে যদি ফাইনাল কোনো কথা বলতে যায় ভারত সরকার,
তাহলে লোকের মনে একটা প্রশ্ন আসতেই পারে, সেটা হচ্ছে যে তাহলে কি ইউনূস থেকে যাচ্ছে, এই অন্তর্বর্তী সরকার কি থেকে যাচ্ছেন? ইতিমধ্যে এই প্রশ্ন অনেকের কাছে এসছে, অনেকে বলছেন যে আচ্ছা ভোট হওয়ার কথা হচ্ছে ডিসেম্বরে, এই ডিসেম্বরে ভোট কি তাহলে এই ইউনূস সরকারকে রেখে ভোটটা হবে? তাহলে তো ভোট হবে না, সেটা তো ভোট হবে না, লেভেল প্লেইং ফিল্ড হবে না। আর মানে আওয়ামী লীগকে যদি সেখানে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়া হয়, তাহলে সে প্রতিদ্বন্দ্বিতা তো তার মাঠ পর্যায়ে সেটা দেখাই যাবে না গ্রাসরুট লেভেলে। তার কারণ হচ্ছে কি, এই ইউনূস সরকার তারা তো এই ভোটের রেজাল্ট, এই ভোটটাকে তো তারা সেটা করে নেবে, নিজেদের দখলে নিয়ে নেবে পুরো প্রক্রিয়াটা। তো সেই জন্য এই কথা কিন্তু বলছে বাংলাদেশের মানুষ। আজকে ভারত যদি গতকাল যদি তাদের সাথে কথা বলতো, মানে সরকারিভাবে চুক্তির ব্যাপারে কথাবার্তা এগিয়ে নিয়ে যেত, তাহলে বোঝা যেত তাহলে কি ভারত সমর্থন দিচ্ছে? আদৌ না, ভারত এই সরকারকে সমর্থনই দিচ্ছে না। সেটা বোঝাবার জন্যেই গতকাল যে 11 সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসছেন, কলকাতায় আছেন, তাদেরকে কোনো সরকারিভাবে তাদের সাথে কোনো কথা বলবে না ভারত সরকার, পরিষ্কার বলে দিয়েছে। সুতরাং এর পরে যেটা হবে, চুক্তি যেটা হবে সেটা হবে নির্বাচিত সরকারের সঙ্গে, আর সে নির্বাচন হবে ভারতের নজরদারিতে। ভারত থাকবে না, জাতিসংঘ থাকবে, কিন্তু ভারত তার ব্যবস্থাপনায় অনেকটা যেমনভাবে জাতিসংঘ, আমেরিকা, জাতিসংঘ ইত্যাদি, জাতিসংঘ যেমনভাবে বলবে সেই ভোটের ব্যাপারে ভারতকে সাহায্য করতে, ভারত সেই সাহায্য করবে শেখ হাসিনা সরকারের। এবং সে ভোট হবে যখন শেখ হাসিনা থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, অর্থাৎ সরকারের, শেখ হাসিনার সরকারের ব্যবস্থাপনায় এই ভোট হবে, এবং তা হবে এই বছর শেষ হওয়ার আগে। তার জন্য হাসিনাকে দেশে নিয়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা, একেবারে ছোটোখাটো পুরো ব্যবস্থাটা পাকা করা হচ্ছে। এবং ওই যে আগেই বলেছি বারবার যে মার্চ 2025 ইজ দ্য ডেডলাইন, এই মাসটাই। সুতরাং মিস্টার মোহাম্মদ ইউনূস, আপনি ভারতের সাথে আপনি সম্পর্ক কি রেখেছেন এবং কি রেখে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমাদের যে সমস্ত ভিডিও দেখলেন বা আজকের যে ভিডিওটি দেখতে পেয়েছেন, এই ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর হ্যাঁ, ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি, যা কিছু দেখছেন, যা কিছু শুনছেন, সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে নেওয়া। ধন্যবাদ।